একটা ফৌজদারি অপরাধ শুধু না, নিকৃষ্ট ধরনের ফৌজদারি অপরাধ। সেটাকে আপনি তুলনা করছেন একটা দলের কর্মীরা স্বেচ্ছায় পয়সা দিয়ে তার দল চালাচ্ছে এটার সাথে। আমার মনে হয় আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কিছু বোঝেন না, আমার মনে হয়। আমি আবার ওই কথাটা নিয়ে বলছি না, আমি বলছি জামাতের ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে আর একটু জানা দরকার, তারপরে মন্তব্য করা দরকার। জি, আপনার কাছেই একটি প্রশ্ন, মানে যেমন এটা লাস্ট ১ মিনিটের উত্তর দিতে হবে। জি। সেটা হচ্ছে যে এই আমরা গণমাধ্যমে আসছে যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাত এবং এনসিপির মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হওয়া শুরু হয়েছে। আসলে কি তৈরি হচ্ছে? আসলে কি কোনো এই জোটের ভাঙন কি আমরা সামনে দেখতে পাচ্ছি নাকি? আমরা কিন্তু এটা আগেও বলেছি যে জামাত এবং এনসিপি যে জোটটা করেছিল সেটা ২৬-এর সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। আগামী নির্বাচনেও তারা আমাদের সাথে থাকতে পারবে এরকম কোনো আলাপ তাদের সাথে হয়নি। যদি তারা যোগ্য প্রার্থী দিতে পারেন তাহলে তারা অবশ্যই স্বাধীনভাবে প্রার্থী দিবেন। এখানে আমি জোটের ভাঙনের জায়গা দেখছি না। জোটের এমনিতেই কাজ ছিল জাতীয় সংসদে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, সেটি সফলভাবে শেষ হয়েছে। তো আগামী নির্বাচনে যেটাকে তারা সুবিধাজনক মনে করবেন তারা সেটাই করবেন। জি, ধন্যবাদ। মানে আমাদের কাছে একেবারে সময় নেই। যদি ২০ সেকেন্ডে আপনি বলেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো, বিজেপি সেখানে জয়লাভ করেছে, সেটা বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কি ধরনের প্রভাব ফেলতে পারে? একেবারেই সংক্ষেপে আমরা শেষ করতে হবে। দেখেন, আমি তার আগে একটা লাইন বলি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কথা বলেছেন মার্দিয়া। তারা যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এত ভালো একদম বুঝেন, সময় নেই কিন্তু। আমি শেষ করছি, জি। এত ভালো বুঝেন, এটা তো জনগণকে বুঝাতে হবে। তারা কেন বুঝান না জনগণকে যে আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই 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 দিস অ্যান্ড দ্যাট? এটা ক্লিয়ার করলে এই ধরনের প্রশ্ন আসতো না। তো অত আর বক্তব্য বিকৃত যারা করে তারা পৃথিবীতে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, সবচেয়ে অপরাধী, মেন্টাল অপরাধী এরা। তো এদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নয়। আর আপনি যেটা বলেছেন, কলকাতা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশে একেবারে এক লাইনে কিন্তু। আপনার জি। কূটনৈতিক সম্পর্ক যে আগের মতোই থাকবে, এটা বাংলাদেশের বর্তমান সরকার বলেছেন। কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। ব্যক্তিগত যদি কেউ কোনো, যেমন মমতার সাথে বেশিরভাগ মুসলিম ছিল, বিজেপি মুসলিমদেরকে অপছন্দ করেন, কিন্তু আপনি দেখেন একটা দল কিন্তু প্রত্যেকটা বর্ডার এরিয়ায় তারা পাশ করেন, জি, তাদের আমাদেরকে সঙ্গে শেষ কিন্তু করতে একটা হবে। লিয়াজু ওইখানে ওরকম আছেন। জি। তো এই যে যারা এইবার ভোট দেয় না মমতাজকে, তারা তো জেনে বুঝেই করেছেন জি, এই ধন্যবাদ। এটা স্ক্রলে যাচ্ছে, সেখানে সহ একটা জিনিস একটু কারেকশন করে দিতে চাই। আমার দলের নাম হচ্ছে জামাতে ইসলামী, শেষে একটা। জামাতে ইসলামী। জি, এটা একটু কারেকশন করে নিলে ভালো হয়। আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে, দেখেন ৫ মে হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এখানে এই ঘটনাটিকে এরকম ধামাচাপা দিয়ে রাখা সম্ভব হয়েছে কেন? কারণ এখানে রাষ্ট্রপক্ষ থেকে, আমি সরকার বলি নাই, রাষ্ট্রপক্ষ থেকে বেশ কিছু বাহিনীর সংশ্লিষ্টতা তো অবশ্যই ছিল, এবং তাদের সকলের সহায়তায় এটাকে গোপন করে রাখা সম্ভব হয়েছে। সুতরাং এখন যদি আমরা ন্যায় বিচারের কাছাকাছি যেতে চাই তাহলে আমাদেরকে একটি স্বাধীন কমিশন চাওয়াই যায়, চাইতেই পারি। আর এটা আসলে সরকারের প্রতি অনাস্থা না, আসলে এটা হচ্ছে ঘটনার গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। যেখানে একদিকে সংসদে দাঁড়িয়ে বলা হয়েছে যে এরা রং মেখে শুয়েছিল, এবং দেখেন কোনো মিডিয়া এ পর্যন্ত কোনো ধরনের কোনো প্রত্যক্ষদর্শীর ভাষ্য কোনোদিন প্রকাশ করতে পারে নাই। তাহলে এখানে এক ধরনের কনসেনসাস ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে। তো এটাকে যেন একেবারেই প্রভাবমুক্ত করে তারপরে পরিচালিত করা হয়, কারণ এটার সাথে কিন্তু সরাসরি রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন জড়িত। সুতরাং এটা সরকারের প্রতি আমি বলবো যে এটা অনাস্থার চাইতে বড় কথা হচ্ছে ঘটনার ইম্পর্টেন্স এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য বা প্রভাবমুক্ত রাখার জন্য এই আবেদনটি করা হয়েছে। না, কিন্তু যেই প্রভাব মুক্তির কথা বলা হচ্ছে, সেই প্রভাবের বিষয়বস্তু তখন আসে যখন রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের প্রতি এক ধরনের আস্থাহীনতা থাকে যে বিচারটি সুষ্ঠু হবে কিনা। এই একই ইস্যুতে কিন্তু বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ, অন্যান্য সকল রাজনৈতিক দলের এক ধরনের অবস্থান না না, আমার খুবই মনে হয় ক্লিয়ার। সেটা এখনো আছে, সেটা এখন আমি সরকারের মানে সদিচ্ছার কোনো অভাব দেখতে পাচ্ছি না, এবং সেই সদিচ্ছারই একটা রিফ্লেকশন থাকতে পারে এইটা, যে এটাকে একটু প্রভাবমুক্ত রাখা। কারণ বুঝতেই পারছেন এখানে আমরা সেদিন কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বাহিনীকেও সেখানে ভূমিকা রাখার কথা শুনি, এবং ভিডিও আছে বা ফুটেজ আছে। দুটি টেলিভিশন সেই রাত্রে বন্ধ করে দেওয়া হয়। তাহলে এখানে সব কিছু মিলে আসলে এইটাকে সর্বোচ্চ প্রভাবমুক্ত রাখার চেষ্টা করা উচিত। আমার মনে হয় সরকারের যে সদিচ্ছাটা আছে, নইলে তো বিচারটা হতো না, কাজটা শুরু হতো না, তাই না? এতদিন ধরে এটা তো অস্বীকারই করা হয়েছে যে আসলে কিছু হয় নাই, এখানে কোনো কিছুই হয় নাই। বরং আমরা দেখেছি যে মানুষের জানের চাইতে রাস্তার গাছ কেন এরা কেটে ফেললো, সেটা নিয়ে অনেক দুঃখ নাকি কান্না দেখেছি। তো এই সরকারের সদিচ্ছা আছে দেখি তো কাজটা হচ্ছে। সেখানে এটাকে নিরপেক্ষ রাখার জন্য এবং সর্বোচ্চ চেষ্টা দেওয়া হয় এবং দোষীকে খুঁজে বের করা যায় যারা এখানে জড়িত ছিলেন, সেটার জন্যই একটা প্রেসক্রিপশন অফার করা হয়েছে। নির্দিষ্ট মনি, আপনি আপনি এই বিষয়ে কি বলবেন? জামাতের এই দাবি, জামাতে ইসলামের এই দাবির সাথে
আপনার আপনার কোনো দ্বিমত আছে কিনা, মানে যেটি বলছিলেন মার্দিয়া মমতাজ, যে এটি এটার গুরুত্ব বিবেচনায় এটিকে একটি আরো স্বচ্ছ প্রক্রিয়া আনার জন্য একটি নিরপেক্ষ একটি স্বাধীন কমিশনের মধ্যে দিয়ে তদন্ত করা উচিত, নাকি হচ্ছে সরকারের ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছে সেটি যথেষ্ট বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন এবং আমার সহালোচক তাকে আমি অভিনন্দন সহ শুভেচ্ছা। দেখেন, এই যে এই হত্যাকাণ্ডটা যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা এখানে কোনো রকম সন্দেহ নাই। এবং সন্ধ্যাবেলা বলে তৎকালীন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের উনি বলেছিলেন যে সন্ধ্যার মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে, না ছাড়লে কি হবে আমরা জানি না, এবং অন্ধকার করে, এটা পৃথিবীতে বিরল। ব্ল্যাকআউট করা হয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে সেই শুধু গুলি, শুধু বোমাগুলাই শব্দ শোনা গেছে আর স্পার্ক করেছে অন্ধকারের মধ্যে, আর কিচ্ছু দেখা যায় না, আর মানুষের চিৎকার শোনা গেছে। এই যে কিয়ামতের মতো যে অবস্থা করেছে, সেটার ভাষা আমার জানানোর এতদিন পরেও আমি ওইটা মনে হলে আমার আর কিছু ভালো লাগে না। আপনি একটা জিনিস দেখেন যে অধিকারের সাধারণ সম্পাদক পরবর্তীতে উপদেষ্টা হয়েছিলেন, উনি কিন্তু তার সময় পারতেন এটাকে আবার, কারণ উনি যে লিস্টটা দিয়েছিলেন সেই লিস্ট অনুযায়ী ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। জি, তারপরে অন্য কোনো বড় দেশের কথায় তাকে আবার ছেড়ে দিতে হয়েছে। তাকে যখন ওই তৎকালীন সরকার ছেড়ে দিল, তার মানে তার কথা সত্যতা ছিল, কারণ ছেড়ে দিতে বাধ্য হোক যাই হোক ছেড়ে দিয়েছে, তার মানে তার যে রিপোর্টটা সেটা ঠিক ছিল। কিন্তু সরকার এটার মধ্যে দিয়ে যায় না, এবং আমার দুঃখ লাগে এই জায়গায় যে অধিকারের সাধারণ সম্পাদক সে 18 মাস ক্ষমতায় ছিলেন, এটা নিয়ে কোনো টু শব্দ করে নেই। যেমন টু শব্দ আপনার ম্যাক্সেসাস পুরস্কারপ্রাপ্ত কি বলে পরিবেশ নিয়ে উপদেষ্টা, উনিও যেমন, আর পরিবেশের কোনো উন্নতি আমি দেখি নাই, 18 মাসে কোনো পরিকল্পনা নাই, কিন্তু এরা কিন্তু অনেক বড় বড় কথা বলতেন। যাই হোক, এখন আমি স্বাধীন কমিশন সরকার নিজে থেকে যখন এটা তুলেছে, সরকারের নিজের দায় থেকেই তুলেছে আমি মনে করি। সেইখানে সরকারকে আগে দেখা উচিত, বিশ্বাসটা এখানে অনেক বড় জিনিস। স্বাধীন কমিশন করলেন, সরকার যদি না চান তাহলে কি হবে? স্বাধীন কমিশন কোনো তল খুঁজে পাবে না এটার। যদি হেল্প না করে, তাহলে যদি তাই হয় তাহলে সরকারের উপর ডিপেন্ড করাই ভালো। সরকার যেহেতু নিজে থেকে এটা করেছে, এই জায়গাটায় এই যে কারা কারা বিরোধী দল যখন বিশ্বাসের জায়গাটায় আপনার তারা এমন একটা প্রশ্ন রেখে দেয় যে এটা সামনে গেলেও দোষ, পিছনে গেলেও দোষ, এটা নিয়ে কিন্তু তাদের কোনো কথা ছিল না। আর যারা এটা এই সাফার করেছে তারা কিন্তু জামাতও করতো না, তারা কিন্তু আপনার ওই এই 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 অবলা মানুষগুলা, যে ছেলেগুলো চলে গেছে, তারা জানেও না তারা কেন গেল, কিসের জন্য গেল। কারণ এত ছোট ছোট মানুষগুলো আপনার পরের দিন সরকার, তৎকালীন সরকার, এই কথাটা আমি বেশ কয়েকটা টকশোতে সেই সময় বলেছিলাম, পরের দিন সরকার যেটা করেছে, প্রথমেই সমস্ত বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে আপনার রেজিস্টার খাতাটা নিয়ে নিয়েছে। এই যে রেজিস্টার খাতা, আপনি জানেন কওমি মাদ্রাসাগুলোয় বেশিরভাগ গরিব মানুষরা পড়ালেখা করে, গরিবের বাচ্চারা যাদের মা বাবা ঢাকায় কাজ করে, সারা বাংলাদেশে কাজ করে, মাঝে মাঝে গিয়ে বাচ্চাদের দেখে আসে, তাদের ফোনও নাই, বাচ্চারা খুঁজেও নিতে পারে না। এই মানুষগুলো ওই রেজিস্টার খাতাটাই কিন্তু মেন ছিল। খাতাটা যখন সরকার টেনে নিয়ে গেলো, তার মানে তার উইটনেসটাকে সে নষ্ট করে ফেললো। এই কথাগুলো আমরা বলেছিলাম, তখন কোনো কাজে দেয় নাই ওই সরকার। এটাকে যেভাবে দমন করেছে, এই দমনটা আসলে ইতিহাসের যতদিন ওই সরকারের সময় অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে বিটিআরের ঘটনা, এই ঘটনা, তারপরে আপনার আরও ওই যে কি বলে নিরাপদ সড়ক চাই ঘটনা, এই ঘটনাগুলো প্রচুর, এরকম দমন পীড়নের ঘটনাগুলো ছিল, গুম খুনের ঘটনাগুলো ছিল, আয়নাঘরের ঘটনাগুলো ছিল, জঙ্গি ইস্যু ছিল। এবং জঙ্গি ইস্যুগুলো যে এক ধরনের নাটকের একটা অংশ, এটা কিন্তু জঙ্গি ইস্যুগুলোকে দেখলেই বোঝা যেত। যখনই সরকার আর কিছু পারত না, তখন আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এই ইস্যুগুলোকে তারা সামনে নিয়ে আসতো। তো এই জায়গাটায় আমি মনে করি সরকার যেহেতু উঠিয়েছে জিনিসটা, সরকারের মাধ্যমেই এটার একটা বিহিত হওয়া দরকার। সরকার নিশ্চয়ই এটা সামনে আনবে বলেই হয়তো এনেছেন। প্রাসঙ্গিকভাবে একটা জিনিস জিজ্ঞেস করে, এই মামলায়, এই হত্যাকাণ্ডের সাথে এই ঘটনায় সেই সময় তৎকালীন ডিআইজি জলিল মণ্ডল তিনি রাজসাক্ষী হওয়ার কথা বলেছেন।
এর আগে কিন্তু আরো একটি মামলায় সাবেক পুলিশের আইজিপিকে আমরা রাজশাহী করতে দেখেছি, যেটা নিয়ে এটা একটা প্রচুর দুঃখজনক। আলোচনা, এটা একটা সমালোচনা দুঃখজনক ঘটনা। আমি আপনাকে রয়েছে। বলি যে আসামি, যে মেইন আসামি, সে যদি রাজসাক্ষী হতে চায় এখন, তাহলে এটা দুঃখজনক। সে অন্তর্বর্তী তার সরকারের জন্য- সময় কিন্তু আমরা দেখেছি। অন্তর্বর্তী সরকারের সময় যেটা করেছে, তার যেখানে ফাঁসি হওয়ার কথা, তার যেখানে যাবজ্জীবন হওয়ার কথা, সেখানে কোনো দলের ছত্র ছায়া অন্তর্বর্তী সরকারের নাম্বার নিয়ে উনি কি করলেন, উনি রাজসাক্ষী হয়ে ওনার জেল হলো মাত্র 5 বছর, যেখানে অন্যদের ফাঁসি হয়ে গেল। তো ফাঁসিটা কেন ওনার হবে না? উনিও কেন ওনাদের মতো একজন না? ফাঁসি না হলেও তো যাবজ্জীবন আমরা আশা করতেই পারি রাজসাক্ষী হিসেবে। যাই হোক, এরকম আমরা চাই না এই 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 জিনিসগুলো, যে আসামি হওয়ার যোগ্য তাকে রাজসাক্ষীর নাম বলে সে কয়েকটা তার পছন্দ মতো কয়েকটা সত্য কথা বলে অন্যদেরকে শুধুমাত্র ফাঁসিয়ে দিয়ে নিজে ওইখান থেকে পার পেয়ে সে হালকা হয়ে যাবে, এটা আমি মনে করি না। মার্জিয়া মমতাজ, এর আগে কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি রাজশাহী করা হয়েছে সাবেক আইজিপিকে, এবং সেই সময় ট্রাইব্যুনাল সেই প্যানেল চেঞ্জ হয়েছে। এখন বর্তমান রাজনৈতিক সরকারের সময় আরেকটি নতুন প্যানেল এসেছে। এই বিষয় নিয়ে কিন্তু অনেক সমালোচনা আলোচনা আমরা দেখেছি, রাজনৈতিক মহলেও দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সংবাদ মাধ্যমে দেখেছি। এই রাজসাক্ষী, যেটি খুবই ক্লিয়ার জায়গা যে এখানে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, তদন্তে উঠে আসছে, সেখানে বারবার রাজসাক্ষীর করে কাউকে কাউকে কি বাঁচিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা করা হয় কিনা, মানে এর আগে অন্তর্বর্তী সরকারের সময় আমরা কিন্তু একই ঘটনা দেখেছি। জি, এখানে রাজসাক্ষীর আমরা যদি নিয়মটা দেখি, রাজসাক্ষীর ব্যাপারটা হচ্ছে যে তিনি অপরাধী, এটা কিন্তু তিনি আগে স্বীকার করবেন, এবং অপরাধে তার অংশ সহ তিনি গুরুত্বপূর্ণ আরও কিছু ব্যাপার ডিসক্লোজ করতে পারবেন। কারণ এখানে একজন আদেশ দেয়, একজন বাস্তবায়ন করে, একজন লুকাতে হেল্প করে, তাই তো? শুধু রাজসাক্ষী হলেই তাকে এরকম কোনো ধরনের কোনো শর্ত দেয়া হয় না যে তার শাস্তি কমে যাবে, বরং বিষয়টা হচ্ছে তিনি কি কি ইনপুট দিতে পারছেন, এবং সেগুলোর বিচারে বিচারক যে শাস্তি দেবেন সেটা তার জন্য প্রযোজ্য হবে। রাজসাক্ষী দেওয়ার জন্য তাকে হয়তো কিছু রেয়াত দেওয়া হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একজন যখন এটা বলেন তাকে তো অস্বীকার করা যাবে না। কেন যাবে না? কারণ তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তিনি বেশ কিছু জিনিস জানেন, অনেকগুলো স্ট্রিং তিনি হোল্ড করতে পারবেন, টেনে উদ্ঘাটন করতে পারবেন। তখন দেখা হোক যে সেখানে আসলে কোনো প্রমাণ আছে কিনা, নাকি উনি ভিত্তিহীন কথা বলছেন, এবং সেটার ভিত্তিতেই বিচারক সিদ্ধান্ত নেবেন, আমরা এটুকু আশা করতে পারি। কারণ বিচার ব্যবস্থাকে বাইরে থেকে তো এর বেশি প্রভাবিত করার উপায় নাই। আর আপনি এই যোগসাজশের কথা বলছিলেন, এটা বাংলাদেশে সম্ভব, দুঃখজনক হলেও হ্যাঁ এটা সম্ভব। আমরা এর আগে এটাও দেখেছি যে মৃত্যুদণ্ডের আসামিকেও রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছেন, এর আগে দেখেছি আমরা, তাই না? আমরা এর আগে মানে আসলে এটা অবিচার অনাচার যখন শুরু হয়ে যায় তখন এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও পৌঁছে যায়, কিন্তু সিস্টেমটা যে কারণে রাখা হয়েছে সেটাকে তো আমাদের সম্মান করতে হবে। এবং আমি মনে করি যে এটা একটা সুযোগ, বিচার ব্যবস্থা এই সুযোগটা নিতে পারে এবং পরবর্তীতে তাকে তার প্রাপ্য শাস্তি দিক, অসুবিধা নাই, অথবা তাকে যদি তার প্রাপ্য শাস্তি থেকে কোনো কিছুতে কম দিক, সেটা তো অসুবিধা নাই। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন রাজসাক্ষী হতে চাইলে সেটাকে কাউন্ট করতে হয়, সেটাকে অ্যাকাউন্ট নিয়ে আসতে হয়। এটা জি, হচ্ছে ব্যাপার। ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। জামাতে ইসলাম এর আগে যখন অন্তর্বর্তী সরকারের সময় যেই জুলাই সনদ অনুসারে বারবার এই একটা বড় আলোচনা ছিল যে ৫% নারী প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়ার বিষয়টি, জামাতে ইসলাম জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু বিগত জাতীয় নির্বাচনের সময় জামাতে ইসলামের পক্ষ থেকে কোনো নারী সদস্যকে মনোনয়ন দেওয়া হয়নি। সেই বিষয়ে আপনার একটি মন্তব্য ছিল, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে আলোচনায় এসেছে, যে জামাতে ইসলাম ভুলভাবে এসেছে। যে আমরা যেভাবে করে দেখেছি সেটি হচ্ছে যে আপনার বক্তব্যটি হচ্ছে জামাতে ইসলাম দল হিসাবে চায় না কোনো নারীকে একটি সংসদে একটি ট্রফি হিসাবে উপস্থাপন করতে, যে নারী সদস্য তারা এভাবে করেই দেখে দলটি। তো সেই জায়গা থেকে জামাতে ইসলাম কিন্তু এইবার মহিলা সংরক্ষিত আসনে 11 জন নারী প্রার্থী দিলেন, এবং তারা শপথ নিয়েছেন, আপনি সহ তারা শপথ নিয়েছেন। সেখানে কিন্তু তাদের যে অংশ সংখ্যা, মানে আনুপাতিক হারে যতটুকু পাওয়ার কথা ততটুকুই জামাতে ইসলাম নিয়েছে, এনসিপিকে তার অংশটুকু তাদেরকে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো ছাড় দেয়নি। তো জাতীয় নির্বাচনে নারী সংসদস্যদেরকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জামাতে ইসলামের অবস্থান একরকম, কিন্তু আবার সংসদে পাঠানোর ক্ষেত্রে অবস্থান আরেক রকম। বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আচ্ছা, এখানে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে জামাতে ইসলামী যে কাজটা করেছে সেটা হচ্ছে মূলত আসন কিন্তু 11 দলীয় জোটের 13টা, এবং সেখানে এনসিপির 6টি আসনের কারণে তারা নিজস্ব ক্ষমতা বলেই তারা একটি পায়, এবং জোটের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জামায়াত ইসলামী 5টি আরও আসন, মানে মোট 5টি আসন কিন্তু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। একটা এনসিপিকে আরও একটি আসন দেওয়া হয়েছে,
এটার সাথে গণতান্ত্রিক পার্টিকে একটি আসন দেওয়া হয়েছে, খেলাফত মজলিসকে একটি আসন দেওয়া হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি জুলাইয়ের একজন শহীদের মাকে আমরা আমাদের সাথে রাখতে চেয়েছি। এটা ছাড়াও 8 জন যারা জামাতে ইসলামীর থেকে মনোনীত হয়েছেন তাদের গ্যাদারিংটা এরকম, তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং প্রফেশনে আছেন এবং চেষ্টা করা হয়েছে যে মোটামুটি কিছু জায়গা থেকে যেন প্রতিনিধিত্ব থাকে, অঞ্চল ভিত্তিক, বগুড়া থেকে, সিলেট থেকে, চিটাগং থেকে, গাজীপুর থেকে। তো এখানে আমরা মনে করি যে এটা মোটেও বিপরীত কথা না। বিপরীত কথা না কেন? কারণ আমরা নির্বাচনের সময় বলেছি যে আমরা আগামী নির্বাচনে এটা দিব। কারণ দেখেন কোনো দলে কিন্তু 5% আসলে পারে নাই, কোনো দলে 5% এবং যদিও জোট থেকে 3 জন নারী পারেনি অথবা ছিলেন, দেয়নি। জি, জোট থেকে না, আমি এটাকে পারিনি বলবো, এখানে কিছু ডিফিকাল্টি ছিল। আমরা যে সময়টা পার হয়ে আসছি, এখানে যে লিডারশিপ তৈরির যে অর্গানিক সিস্টেম, সেটা কিন্তু আমরা বাংলাদেশে এনজয় করতে পারি নাই, এটা পুরুষদের ক্ষেত্রেও পারি নাই। সেক্ষেত্রে নারীর জন্য ব্যাপারটা তো আরও ঝুঁকিপূর্ণ। যাই হোক, সেটা আগে আলাপ, এবং আমরা বলেছি যে আমরা আগামীতে দিব এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় এই বর্তমান মনোনয়নের মাধ্যমে সেই প্রস্তুতির একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। এখানে আমার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে দেখেন, জামাত একটা দল, সে হয়তো আমি মনে করলাম যে সে ফেইলিয়ার দিকেই গেছে, যদিও জোটের পক্ষ থেকে 3 জন নারী দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে জামাতই সবচাইতে বেশি সহযোগিতা করেছে, তারা নিজেরাও এগুলো সামাজিক গণমাধ্যমে লিখেছেন। কিন্তু এই যে একটা পেইন, যে আমরা মনে করছি যে জামাত হয়তো পিছিয়ে যাচ্ছে, আপনি সেই সেন্স থেকেই হয়তো জিজ্ঞেস করছেন। কিন্তু আমার কষ্ট লাগে যে আমাকে কেউ কখনো এটা জিজ্ঞেস করে না যে নোয়াখালীতে আপনাদের নির্বাচনী কাজে যারা বেরিয়েছেন তাদেরকে যে বাজে কথা বলা হলো, ভিডিও করা হলো, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হলো, এবং ভাষাগুলো কি ছিল খেয়াল করেন। মহিলা মানুষ, আপনি বাইরে কি করেন, আপনি রাজনীতির কি করেন, আপনি বাসায় যান, বলা হয়েছে। না, এরপরে দেখেন ঢাকা 10, আমি একটু 1 মিনিট জি। নেব।